সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24 এতক্ষণ শিরোনাম শুনছিলেন, আপনাদের সাথে আছি রেজওয়ানুজ্জামান। বাংলাদেশকে ক্রিকেটে বৈশ্বিক ট্রফি এনে দিতে চান লিটন দাস, আর সেজন্য দল হয়ে দায়িত্ব নেওয়ার আহ্বান পুরো দলকেই। অধিনায়ক হয়ে খোঁচাতে চান নিজের ব্যাটিং এর অফ ফর্ম। অবভিয়াসলি সিরিজ তো থাকবেই, সাথে মাথায় ওইটাও থাকবে যে আমি সামনের দিকে আর কি করতে পারি। নতুন অধিনায়ক স্বপ্নটা পুরনো। মাশরাফির হাত ধরে একটা ত্রিদেশীয় সিরিজের ট্রফি জিতেছিল 2017 সালে। এরপর কত এশিয়া কাপ, বিশ্বকাপ গেল, কিন্তু শিরোপা স্বাদ পায়নি লাল সবুজের দল। টি-20 অধিনায়কের দায়িত্ব পেয়ে লিটনও বৈশ্বিক ট্রফির স্বপ্ন দেখেন। টি-20তে দলকে একটা পর্যায়ে নিয়ে যেতে বোর্ডের কাছে আপাতত কোনো চাওয়া নেই, বরং দায়িত্বটা ক্রিকেটারদের। বাংলাদেশ টিম যদি আগায় যেতে হয়, সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে প্লেয়ারদের। আমরা পারফরমেন্স করলে টিম আগাবে। যতটা বিসিবি সাথে আমি কমিউনিকেট করবো, তার থেকে বেশি কমিউনিকেট করা দরকার আমার প্লেয়ারদের সাথে। তারা কি চাচ্ছে, তাদের কোন জায়গায় ডেভেলপ করা দরকার। নিজের পারফরমেন্স নিয়েও বহু সমালোচনা সইতে হয় লিটন দাসকে। অনেকদিন ধরেই ব্যাট হাসছে না, অফ ফর্মের কারণে স্কোয়াড থেকেও বাদ পড়েছিলেন এই উইকেট রক্ষক ব্যাটার। নেতৃত্ব কি বাড়তি চাপ তৈরি করবে? ক্যাপ্টেনশিপ ছাড়া তো আমি খারাপ খেলেছি, সো এখন ক্যাপ্টেন হয়ে আসতেছি, এটা অপোজিট সাইডেও হতে পারে যে আসার পর থেকে আমি ভালো খেলতেও পারি। সো আমি যেটা বললাম যে আপনার পজিটিভ নেগেটিভ দুইটা জিনিসই থাকবে। পাক ভারত যুদ্ধবিরতির পরও পাকিস্তান সফর অনিশ্চিত। মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছেন দলের দুই তরুণ রিশাদ ও নাহিদ রানা। তবুও কি পাকিস্তান সফরে যেতে চাইবে ক্রিকেটাররা? দুই বোর্ডের মধ্যেই কথোপকথনের মাধ্যমেই জিনিসটা আগাবে। যদি বিসিবি মনে করে আমরা ওখানে ক্রিকেট খেলতে যাওয়ার মতন সিচুয়েশন যদি থাকে, আমরা অবশ্যই খেলতে যাবো ওখানে। মিরপুরে ফ্লাডলাইটের আলোয় এদিন ম্যাচ সিনারিওতে অনুশীলন করেছে টাইগাররা। যোগ দিয়েছেন রিশাদ ও নাহিদ রানা। বুধবার আরব আমিরাতের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে লিটন দাসের দল। আশিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা। বাংলাদেশ দলের নতুন পেস বোলিং কোচ হলেন সাবেক অস্ট্রেলিয়ান পেসার শন টেইট। 2027 সালের নভেম্বর পর্যন্ত 2.5 বছরের চুক্তিতে তাসকিন, নাহিদ রানা, হাসান মাহমুদের দায়িত্ব নেবেন তিনি। বাংলাদেশ দলের সাথে যোগ দেবেন চলতি মাসের শেষে। বিভিন্ন সময়ে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দল এবং আফগানিস্তানের পেস বোলিং কোচের দায়িত্ব সামলেছেন। বিপিএল, বিগ ব্যাশ, পাকিস্তান সুপার লিগ, লঙ্কান প্রিমিয়ার লিগ আর ইংলিশ কাউন্টি লিগেও কাজের অভিজ্ঞতা আছে 42 বছর বয়সী টেইটের। ফিল সিমন্সের সাথে কাজ করার অপেক্ষায় রোমাঞ্চিত এই কোচ জানান তার লক্ষ্য পেস বোলিং ইউনিট আরও বেশি শক্তিশালী করা। ক্রিকেট তাকে অনেক কিছু দিয়েছে, কিন্তু ক্রিকেটকেও তিনি দিয়েছেন দুহাত ভরে। তার কারণেই একটা প্রজন্ম আগ্রহী হয়েছে টেস্ট ক্রিকেটে। সাদা পোশাকের সেই ফরম্যাটকে সযত্নে বিদায় বলে দিলেন তিনি বিরাট কোহলি। 14 বছরের ক্যারিয়ার শেষে পেছনে ফিরে তাকিয়ে তৃপ্ত কিং কোহলি। বিরাট কোহলি শুধু একটা নাম নয়, ক্রিকেটের অবিচ্ছেদ্য একটা অধ্যায়। সাধারণ থেকে কিংবদন্তি, ভক্ত থেকে শত্রু, হাজার ডাকেও ফিরে তাকালেন না, বদলালেন না সিদ্ধান্ত। সাদা পোশাকের রঙিন জীবনটাকে অতীত করে বর্তমানের হাত ধরে ভবিষ্যতের পথে হাঁটতে শুরু করেছেন। ব্রায়ান লারা বলেছিলেন টেস্ট ক্রিকেটের জন্য তাকে বড্ড প্রয়োজন, কিন্তু কোহলি বললেন এখনই সময় থামার। বিদায় বলতে বেছে নিলেন ইনস্টাগ্রামকে। এই ফরম্যাটকে বিদায় বলা সহজ ছিল না, কিন্তু মন বলছে এখনই সময়। আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি। ক্রিকেটও আমাকে ফিরিয়ে দিয়েছে, যতটুকু আশা করেছি তার চেয়েও অনেক বেশি। 14 বছর আগে ওয়েস্ট ইন্ডিজে শুরু হয়েছিল কোহলির টেস্ট ক্রিকেটের পথ চলা। শেষটা অস্ট্রেলিয়ায়। মাঝের সময়টা রেকর্ড বুক আর ল্যান্ডমার্কের অর্জনে বিশ্ব ক্রিকেটকে করেছেন ওলট পালট। ভারতের সর্বকালের সেরা অধিনায়ক তিনি, অন্তত পরিসংখ্যান তাই বলবে। সবচেয়ে বেশি ম্যাচে অধিনায়কত্ব, সবচেয়ে বেশি টেস্ট জয়, অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম সিরিজ জেতা অধিনায়ক, সব কীর্তিতেই থাকবেন অমরিন হয়ে। অধিনায়কত্বের অভিষেকে অ্যাডিলেডে জোড়া সেঞ্চুরির সঙ্গে জোহান্সবার্গ, এন্টিগা, পুনের অসাধারণ ইনিংসগুলো কোহলিকে বাঁচিয়ে রাখবে। 14 বছর আগে ব্যাগি ব্লু ক্যাপ পরেছিলাম। সত্যি বলতে ভাবিনি টেস্ট ক্রিকেট আমাকে এই পথে নিয়ে যাবে। টেস্ট ক্রিকেট আমার পরীক্ষা নিয়েছে, আমাকে গড়েছে এবং শিখিয়েছে, যা কিনা জীবনের পাথেও। 123 ম্যাচে প্রায় 47 গড়ে কোহলির রান 9230। 30 সেঞ্চুরি ভারতীয়দের মধ্যে চতুর্থ সর্বোচ্চ। রানের হিসাবেও ভারতের 4, বিশ্বে 19তম। সাম্প্রতিক অফ ফর্ম আর ব্যাটিং দুর্বলতার সমালোচনার কাছেই মূলত হেরে গেলেন কোহলি। বিদায়ের সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন, তবে পেছনে ফিরে হাসি মুখটাই দেখতে পাবেন বলে নিশ্চিত করেছেন। টি-20-র পর টেস্টকেও বিদায়, বাকি রইল ওয়ানডে। ক্রিকেটকে ছাড়া কোহলি বা কোহলিকে ছাড়া ক্রিকেট কেমন থাকবে? শাফিউদ্দিন শাওন, চ্যানেল 24। বিরাট কোহলির টেস্ট অবসরে অবাক ক্রিকেট বিশ্ব। পরিবার থেকে সাবেক আর বর্তমান সতীর্থরা দেশ বিদেশ ছাপিয়ে ক্রিকেটের কিং বদন্তিরা জানাচ্ছেন তাদের সম্মান। স্ত্রী আনুশকা শর্মা মনে করিয়ে দিয়েছেন তার কষ্ট আর না বলা পরিশ্রমের কথা। কিংবদন্তি সচিন টেন্ডুলকার মনে করেন রানের চেয়েও কোহলি ক্রিকেটকে দিয়েছেন বেশি। পাকিস্তানি লিজেন্ড শাহিদ আফ্রিদি বললেন কোহলির পেশাদারিত্ব মিস করবে টেস্ট ক্রিকেট। প্রোটিয়া গ্রেট এবি ডিভিলিয়ার্সের কাছে তিনি ট্রু লিজেন্ড। ভারতীয় কোচ গৌতম গম্ভীর সিংহের সাথে তুলনা করেছেন কোহলিকে। টি-20-র যুগে বনেদি ফরম্যাটকে এগিয়ে নেয় ধন্যবাদ দিয়েছেন বিসিসিআই
আইসিসি চেয়ারম্যান জয় শাহ। নিজ ক্যারিয়ারে কোহলির অবদানের কথা স্বীকার করেছেন সতীর্থ শুভমান গিল। বুমরা স্মরণ করেছেন অভিষেক ম্যাচের কথা। ইংলিশ কিংবদন্তি মাইকেল ভনের মতে কোহলি টেস্ট ক্রিকেটের নিবেদিত প্রাণ। সাবেক ক্রিকেটার ওয়াসিম জাফর বলছেন আরো 3 বছর খেলতে পারতেন কোহলি। সঞ্জয় মাঞ্জরেকারের কাছে তিনি আধুনিক ক্রিকেটের বড় বিজ্ঞাপন। কিং কোহলির অবসর ঘোষণার পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে। 8 ঘন্টায় এই ক্রিকেটারের ইনস্টাগ্রাম পোস্টে রিয়্যাক্ট করেছে 12 কোটি, আর মন্তব্য জমা পড়েছে 10 লাখেরও বেশি। অবশেষে সব গুঞ্জনের সমাপ্তি, জল্পনা কল্পনার অবসান। ব্রাজিলের নতুন কোচ কার্লো আনচেলত্তি 2026 বিশ্বকাপ পর্যন্ত এই ইতালিয়ান ট্যাকটিশিয়ানের সাথে চুক্তি করেছে কনফেডারেশন ব্রাজিল ফুটবল সিবিএফ। সোমবার সন্ধ্যায় নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান গণমাধ্যম গ্লোবো স্পোর্তো। চলতি মৌসুম শেষে রিয়াল মাদ্রিদ ছেড়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেবেন সেলেসাওদের। 6 জুন ইকুয়েডরের বিপক্ষে ম্যাচে ডাগ আউটে দেখা যাবে আনচেলত্তিকে। নিজেদের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো বিদেশি কোচ নিয়োগ দিল ব্রাজিল। ভিন্ন 2 ক্লাব রিয়াল মাদ্রিদ আর এসি মিলানের হয়ে 4 চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের অনন্য কৃতিত্ব আছে আনচেলত্তির। ইউরোপের প্রায় 10 জায়ান্ট ক্লাবের হয়ে ম্যানেজারের দায়িত্ব পালন করলেও জাতীয় দলে এবারই প্রথম। দেশের পেশাদার ফুটবল লিগে রেফারির উপর ভয়াবহ হামলার ঘটনা ঘটল। দ্বিতীয় স্তরের চ্যাম্পিয়নশিপ লিগে সিটি ক্লাব বাফুফে এলিট একাডেমি ম্যাচ শেষে রীতিমতো মারধরের শিকার হয়েছেন রেফারি জিএম চৌধুরী নয়ন। হামলার অভিযোগ সিটি ক্লাবের বিপক্ষে। ক্লাব দায় দিয়েছে সমর্থকদের উপর। নিরাপত্তা নিশ্চিতের আহ্বান রেফারির। এই ঘটনায় ব্যবস্থা নেবে বাফুফের ডিসিপ্লিনারি কমিটি। ফয়জুল ইসলামের রিপোর্ট। পেশাদার লিগে দ্বিতীয় স্তর বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে ঘটে গেল লঙ্কা কাণ্ড। রোববার জলশিরির ফর্টিস গ্রাউন্ডে সিটি ক্লাব বাফুফে এলিট একাডেমি ম্যাচে শেষ মাসে দেওয়ার পরই অতর্কিত হামলার শিকার রেফারি জিএম চৌধুরী নয়ন। সরাসরি বিসিএল এর সুযোগ পাওয়া সিটি ক্লাবের বিরুদ্ধে হামলার অভিযোগ। ম্যাচের অতিরিক্ত সময়ে পেনাল্টি পায় এলিট একাডেমি। গোলের পর সমতায় শেষ হয় ম্যাচ। এরপরই শুরু অনাকাঙ্ক্ষিত ঘটনা। এই খেলা শেষে শেষ বাসি বাজেছে, আমি তো জানি না তবে এরকম কোনো ঘটনা হবে। সাথে সাথে ওরা সবাই চলে আসলো, গায়ে হাত দিছে, আমাকে লাথি কিল ঘুষি। এই ব্যাপারে আমরা যেহেতু যে আইনি যে প্রক্রিয়াটা আছে আমরা ওইটা করছি, যে এত দিছি, রিপোর্টটা দিছি আমরা। মারাটা কখনো উচিত হয় নাই, এটা উচিত হয় নাই কখনো, এটা তারপর আমি করবো না। এটা হইতে একদম তো আসলে ফুটবল খেলার মাঠে উত্তেজিত অবস্থায় সমর্থকরা যা করে। ম্যাচ কমিশনের রিপোর্ট ফাইনাল রিপোর্ট, ম্যাচ কমিশনের রিপোর্টে চলে যায় ডিসিপ্লিনারি কমিটিতে। আমাদের এক্ষেত্রেও তার কোনো ব্যত্যয় ঘটেনি, এক্ষেত্রেও ডিসিপ্লিনারি কমিটিতে চলে গেছে। রোববারের ঘটনার পর সিটি ক্লাব কর্তার দাবি, রেফারির পাশাপাশি ফেডারেশনের উপর ক্ষুব্ধ ক্লাব এবং সমর্থকরা, যা ভিন্নভাবে ফুটে উঠছে। তবে শুধু এই এক ম্যাচ নয়, চ্যাম্পিয়নশিপ লিগের অন্য ম্যাচেও রেফারির সাথে ফুটবলার, কর্মকর্তা, সমর্থকদের অসদাচরণের একাধিক ভিডিওর দেখা মিলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এমন পরিস্থিতিতে নিরাপত্তা চান রেফারিরা। আমরা চাই সুষ্ঠু নিরাপত্তা, আর এইগুলোর সুষ্ঠু তদন্ত করে যে ক্লাবগুলোকে যেগুলো রেফারির উপর ইয়া করতেছে, হ্যাঁ, এটা একটা সুষ্ঠু আমরা দিয়ে চাচ্ছি। ঘটনাটা এটা একদিন দুই দিনের না, লিগ শুরু থেকে এই পর্যন্ত খুব কিছু অন্তর্ভুক্ত লিগ হচ্ছে। আপনি একটা অযোগ্য অবহেলায় যদি একটা লিগ চালান, দায়িত্ব চালাচ্ছে, একটা ক্লাবের অংশগ্রহণমূলক টাকা নাই। কিন্তু রেফারিদের অভিভাবক নেই ফুটবল ফেডারেশনে। কার্যত দেশের ফুটবল চলছে রেফারিজ আর গ্রাউন্ডস কমিটি ছাড়া। কমিটি আছে না নেই তা নিয়ে সুনির্দিষ্ট বক্তব্য সাম্প্রতিক সময় দিতে পারেনি ফুটবল ফেডারেশন। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। জাতীয় স্টেডিয়ামে অভিযান চালিয়েছে মোবাইল কোর্ট। ওই অভিযানের নেতৃত্ব দিয়েছেন যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপসচিব উম্মে ইসরাত। প্রথম দিন সতর্ক করে দেওয়া হয়েছে দোকানীদের। জাতীয় স্টেডিয়াম কমপ্লেক্সের চারপাশের পরিবেশের দুরবস্থা আর দুর্দশার গল্প সবার জানা। নোংরা পরিবেশ, অবৈধ পার্কিং, দখল, হকারদের উৎপাত, মাদকাসক্তদের আবাস, ফুটপাত দখল করে দোকানের জিনিস রাখা সহ নানা সমস্যা। হঠাৎ সেই সমস্যা সমাধানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপসচিব উম্মে ইসরাতের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে জাতীয় ক্রীড়া পরিষদ। এদিন শুধুই সচেতন করা হয় দোকানীদের। করিডোরে রাখা মালামাল ভেতরে নিয়ে যাওয়ার নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট। পরবর্তীতে একই কাজ করলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। এনএসসি কর্মচারীরা আগেভাগেই অবৈধ পার্কিং করে রাখা গাড়িগুলো সরিয়ে দেন। অভিযানের খবর পেয়ে মালামাল গুছিয়ে রেখে সরে পড়েন হকাররাও। বোধহয় কোনোভাবে এখানকার যারা আছে তারা খবর পেয়েছে, তারা কিছুটা সরিয়ে নিয়েছে। নেক্সট টাইম এখানে যদি কেউ ইলিগেল অকুপাই করে রাখে কিংবা ইলিগেল কোনো কাজ করে, আমরা অবশ্যই আইন অনুযায়ী সেটার সাজার ব্যবস্থা করব। এমনকি অভিযানের 10 মিনিটের মধ্যে আবারও করিডোরে মালামাল নিয়ে আসেন দোকানিরা। কেন এমনটা করছেন জানতে গেলে আবারও সরিয়ে নেন। এটা এইভাবে থাকে বাবা, আমাদের এখানে রাখছিলাম, আমাদের রাস্তার বন্ধ তো চিবা দোকান, এই কারণে আমরা এখানে রাখছিলাম। পুরো অভিযানটাই যেন দায়সারা। আগেই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয় এনএসসির আশপাশ। অবৈধভাবে লাগানো বৈদ্যুতিক তার কেটে ফেলে সব ঠিকঠাক করে রাখার চেষ্টা। এমনকি বহু তার পেঁচানো ছিল জাতীয় ক্রীড়া পরিষদের দেয়ালেও। এ নিয়ে প্রশ্ন করলে রেগে যান এনএসসি সচিব।
আমরা আসলে কাউকে দেখানোর জন্য কোনো কাজ করি না। এটা যারা বিচ্ছিন্ন করে নেই, অনুগ্রহ করে তাদেরকে যদি প্রশ্ন করা হয় তারাই এই প্রশ্নের উত্তর ভালো দিতে পারবে। আমি এই যে তো প্রশ্ন উত্তর আমি নেব না। 500 লোকের দায়িত্ব তো আমার একার না। নিয়মিত এই ধরনের মোবাইল কোর্ট পরিচালনার প্রতিশ্রুতি দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। ইকরাম হোসাইন, চ্যানেল 24, ঢাকা। এই ছিল কুল স্পোর্টস 24 এর এখনকার আয়োজন। খেলা সব আপডেট আর রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক পেজ।